গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি আমার ছোট বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো। আমি আবার এসে গেছি আমার সান্ধ্য পাঠশালায়, তোমাদের চিরপরিচিত গৌরীদি। তোমাদেরকে আমার সান্ধ্য পাঠশালায় অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেককে। আর আমার প্রিয় গার্জিয়ানরা, প্যারেন্টসরা সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা আমার এই চ্যানেলটিকে গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় বাধিত করবেন এবং তার সাথে প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। আর কমেন্টসে জানাবেন আমার পড়ানো কেমন লাগছে আর কোনটা কীরকম পড়ালে আপনাদের সুবিধা হবে। তাহলে আজকে আমি প্রথমে ক্লাস 6-এর জন্য শুরু করছি পড়া। ক্লাস 6-এর সাহিত্যমেলা বই থেকে পিঁপড়ে, কবি অমিয় চক্রবর্তীর লেখা। প্রথমে ছোট বন্ধুরা আমার, আমি কোনটা কীরকমভাবে উচ্চারণ করছি, কিভাবে আবৃত্তি করছি সেটা ভালো করে শুনবে। শুনে এবার আমার সঙ্গে সঙ্গে তোমরা উচ্চারণ করবে কোথায় কি উচ্চারণ করছি, কেমন? চলো শুরু করি। পিঁপড়ে, অমিয় চক্রবর্তী। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক ঠাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক, ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনে দুঃখ নিতে। কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। আমার ছোট বন্ধুরা দেখো, আমরা পিঁপড়েকে তো বাড়িতে আমাদের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবনে আমরা দেখতে পাই। আচ্ছা, এই পিঁপড়েদের কিন্তু নিয়ে যে এই সাধারণ, অতি সাধারণ একটা জীব, এদের নিয়েও যে কবিতা লেখা যায় এটি কবি অমিয় চক্রবর্তী আমাদের দেখিয়েছেন। আমরা ছোট থেকে একটু বড় হয়েছি, তাই না? একবারে ছোট নই, তাই আমরা একটু কবি অমিয় চক্রবর্তী সম্পর্কে জেনে নেব। সেটা হলো, কবি অমিয় চক্রবর্তী আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একজন ব্যক্তিগত সচিব ছিলেন। ব্যক্তিগত সচিব হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিলেন। তার অন্যান্য যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আছে তার লেখা, সেগুলো হলো এক মুঠো, পাড়াপাড়, পালা বদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আচ্ছা, এবার উনি অনেক পরবর্তী জীবনে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে বিশ্ববিদ্যালয় ছিল, নিউ পলস বলে বিশ্ববিদ্যালয় ছিল, সেখানকার অধ্যাপক ছিলেন, অধ্যাপনা করেছেন। 1963 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তাহলে চলো আমরা কবিতাটা শুরু করি এবং কবিতাটার প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে নিই, কেমন? চলো বইয়ের পৃষ্ঠা দেখো। দেখো কতগুলো পিঁপড়ের ছবি দেয়া আছে, কি সুন্দর মজাদার ছবি, তাই না? এরা আমাদের বাড়িতে, ঘরে, আনাচে কানাচে চারদিকে ঘুরে বেড়ায়, বিশেষ করে গরমকালে। চিনির কৌটে বাতাসে রেখে দিলে, কোথাও থাকলেই অনেক পিঁপড়ের উৎপাত আমরা দেখতে পাই। পিঁপড়ে, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, মানে ছোট পিঁপড়েদের কবি বলেছেন এরা থাকুক আমাদের সঙ্গে, এরা ঘোরাফেরা করুক, আমাদের দেখুক এবং থাকুক আমাদের সঙ্গে। কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, মানে এই চলাটা বলেছেন কবি যে এদের চলাটা কেমন ব্যস্ত লাগে, মানে কত যেন কাজ, চলাফেরা করে এমন তাড়াতাড়ি,
হুড়োপুড়ি করে তারা চলাফেরা করে, যেন কবির কাছে এদের চলাটা খুব ব্যস্ত লাগে, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কবি খুব চলাটাকে মধুর দেখেছেন। মধুর মানে মিষ্টি চলা, খুব ভালো লেগেছে কবি। স্তব্ধ শুধু চলায় কথা বলা। দেখবে তো ছোট বন্ধুরা, অনেক সময় ওরা যদি একটু লক্ষ্য করে দেখো, পিঁপড়েরা যাচ্ছে একদিক দিয়ে, অনেকক্ষণ গাছেরও দেখবে, গাছের গুড়ি যেখানে আছে সেখানেও পিঁপড়ে যাচ্ছে। পিঁপড়েগুলো যখন যায় এক সারি বেঁধে পরপর পরপর, কি ডিসিপ্লিন ওদের মধ্যে, ওদের সমাজে খুব ডিসিপ্লিন। কবি এটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। আর কি আর দেখেছেন যে যখন দুটো পিঁপড়ে দুদিক থেকে আসছে, এসে একটু যেন দাঁড়িয়ে পড়লো, দুটো পিঁপড়ে দুদিক থেকে এসে এরকমভাবে এসে একটু কথা বলছে, আবার চলে যাচ্ছে, মানে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ওদের মধ্যে কথা বলা হয়ে গেল, মানে কোথায় কোন খাদ্য আছে, কোথায় কি আছে সেটা ওরা বলে দিল এই ছোট ছোট সময়ের মধ্যে। স্তব্ধ শুধু চলায় কথা বলা। চলতে চলতে স্তব্ধ মানে থেমে যাওয়া। থামছে কখন? যখন একটু কথা বলা হচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে। তাহলে খুব চেনা লাগছে কি তাদের ব্যস্ত মধুর চলা। স্তব্ধ শুধু চলায় কথা বলা। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক, মানে আলো গন্ধ, খুব সুন্দর আলো, চারিদিকে যে আকাশে বাতাসে আলো, সেই আলো গন্ধ সমস্ত তার ওই ছোট্ট ভুবন মানে পৃথিবী, তার পৃথিবী মানে তার জীবনের যে পৃথিবী, সেই পৃথিবীটা ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। ধুলোয় যে রেণু, আমরা জানি ফুলের রেণু থাকে, তাই তো? আমরা জানি প্রজাপতিরা এক ফুল থেকে খেয়ে, বা মৌমাছিরা এক ফুল থেকে খেয়ে অন্য ফুলে যায় এবং পরাগ সংযোগ করে, আমরা লাইফ সায়েন্সে পড়েছি। তো সেইটা পিঁপড়েরা কি করে? পিঁপড়েরা তো আর ফুলে বসে না, ধুলোয় মাটিতে তাদের যাওয়া আসা, তাই ধুলোর রেণু তারা মাখুক। এরপর দেখো, ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে। এইটা দেখো, কমা অবধি একসঙ্গে পড়তে হবে। কমা যখন, তখন একটু আমরা দাঁড়াবো। তাই ভয় করে আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনি দুঃখ নিতে। মানে ওকে যে সরিয়ে দেব, ওকে যে মেরে ফেলবো, ওকে যে তাড়িয়ে দেব, সেটা কবি চাইছেন না, ওকে দুঃখ দিতে চাইছেন না। কে যেন প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ায় ভরে কোথায় চলে নিচু। মানে কে জানে কোন প্রাণ ওর পরিচয় এনেছে গাছ। দেখো, কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, কোন প্রাণের অস্তিত্ব, কত আদিম কাল থেকে এই ছোট্ট পিঁপড়েরা ঘুরে বেড়াচ্ছে। হয়তো বা মানুষ যত এই পৃথিবীতে এসছে, এই বিশ্ব সংসারে মানুষ যতদিন এসছে, তার আগে তো অনেক প্রাণী এসে গেছে মানুষের আগে। পিঁপড়েও হচ্ছে এরকম একটা প্রাণী, যে আদি অনন্তকাল যখন মানুষেরও অস্তিত্ব ছিল না, তখনও কিন্তু এই প্রাণী, এই পিঁপড়ের অস্তিত্ব ছিল, এই জীবটি। তাই জন্য কবি বলেছেন, কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, আর কোথায় গাছের তলায়, কোথায় যে ওদের গর্তে চলে যাচ্ছে, আর পিঁপড়েকে আমরা দেখতে পাচ্ছি না। পিঁপড়ের গর্ত, কোথায় যে গর্তে ওদের বাসা, ওরাই জানে। তাই কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয়, গাছের তলায় চলে গিয়ে হাওয়ায় ভরে কোথায় চলে নিচু। মানে ভোরে হাওয়ায় কবি দেখছেন কোন গর্তের ভেতর, গাছের তলায় কোথায় গর্ত করে বাসার মধ্যে চলে গেছে। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক, সেই অতল গহন গহীন, যেখানে মানুষের পক্ষে যাওয়ার বা খোঁজ খবর করার সম্ভব নয়, সেই ছোট অতলে পিঁপড়ে থাকুক। মাটির বুকে যারাই আছি, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন বন্ধুরা। এইটা ভালো খান তুলে কিন্তু প্রচণ্ড অনেক প্রশ্ন আসে, মানে উদ্ধৃতাংশ তুলে। এই দুটো লাইন হচ্ছে মূল কবিতার বিষয়বস্তু। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। এই দেখো, এটা উদ্ধৃতাংশ তুলে যখন তোমাদের কোটেশনের প্রশ্ন আসে, তখন মাটির বুকে যারা আছি এই দুদিনের ঘরে। আমরা সবাই মাটির পৃথিবীতে বাস করি। এই মাটির পৃথিবীতে সবাই আমরা মানে মানুষ বলো, যে কোনো প্রাণী বলো, গাছপালা বলো, মানে যাদের মধ্যে প্রাণ আছে, হ্যাঁ, যারা প্রাণী,
যাদের মধ্যে প্রাণ আছে, যারা আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘর বলতে এখানে কবি বুঝিয়েছেন এই পৃথিবীটা দুদিনের শুধু খেলার ঘর, তাই না? আমরা এখানে জন্মাই, শৈশব হয় আমাদের, স্কুলে যাই, একটু বড় হই, কৈশোর হয়, কলেজে যাই, তারপর যৌবনে কর্মস্থলে যাই, তারপর বিবাহিত জীবন, তারপর প্রৌঢ়ত্ব, তারপর বার্ধক্য, তারপরে আমাদের আসে মৃত্যু, জরা ব্যাধি মৃত্যু। তাই জন্য এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এই পৃথিবীতে কেউ অমর নয়। প্রত্যেককে এই পৃথিবীতে যেমন জন্ম হয়েছে, প্রত্যেককেই কিন্তু এই পৃথিবী থেকে ছেড়ে একদিন চলে যেতে হবে। যখন ঈশ্বরের ডাক আসবে তখন আমাদের চলে যেতে হবে। তাই এটা আমাদের কেউ চিরস্থায়ী নয় পৃথিবীতে। এই পৃথিবী হচ্ছে দুদিনের ঘর। তার স্মরণে, তাকে স্মরণ করে সবাইকে আজ ঘিরেছে আদরে। স্মরণ করা মানে মনে করা, হ্যাঁ, সবাইকে সেই স্মরণ করিয়ে দিয়ে সবাইকে যেন ঘিরেছে আদরে কে নাই ছোট পিঁপড়ে। মানে দেখো, এই একটা তুচ্ছ প্রাণী, এই প্রাণীকে নিয়েও যে, এই তুচ্ছ জীবকে নিয়েও যে কবিতা লেখা যায়, ভাবা যায়, এইটা কিন্তু আমাদের কবি অমিয় চক্রবর্তী দেখালেন, তাই না? আর কবি অমিয় চক্রবর্তীর আরও অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থের অংশ, পিঁপড়ে। এই পিঁপড়ে কবিতাটা খুব ছোট কিন্তু খুব অর্থযুক্ত। শেষের দুটো লাইন এত সুন্দর যে এই পিঁপড়েরা এত কর্মব্যস্ত, এরা কখনো অলস নয়। এদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ছোট বন্ধুরা, তাই না? এরা এত শ্রমজীবী, এরা এত কঠোর পরিশ্রম করে সব সময়, কখনো থেমে থাকে না। কবি বলেছেন স্তব্ধ কখন হয়? স্তব্ধ শুধু হয় যখন তারা কথা বলছে, কাজের ফাঁকে একটু দুজনের মধ্যে কথা সেরে নিচ্ছে। সেই কথাও কি? সেই কথা সেই কাজেরও কথা। হ্যাঁ, কোথায় হয়তো কোন খাবার সংগ্রহ আছে, শীতের দিনের জন্য খাবার সংগ্রহ করে রাখছে তারা, গরমের দিনে খুব খাটছে, সারা জীবন তারা খুব পরিশ্রম করে। হ্যাঁ, এবং এই পৃথিবীতে ওরা কিন্তু অনেক আদি অনন্তকাল থেকে আছে, মানুষের জন্মেরও আগে। কোন কোঠরে, কোন গাছের গর্তের, ছোট গর্তের ভেতরে যে পিঁপড়ের অস্তিত্ব আছে আমরা কিন্তু জানি না। তাই জন্য সেই মাটির বুকে আমরা যারাই এই প্রাণীরা আছি, মানুষ থেকে শুরু করে সমস্ত জীবজন্তু, গাছপালা, সবাই কিন্তু এই দুদিনের ঘরে। এমনকি গাছপালাদেরও মৃত্যু হয়, কেউই কিন্তু চিরস্থায়ী নয় এই পৃথিবীতে। তাই এটা দুদিনের ঘর, চিরস্থায়ী ঘর নয়। হ্যাঁ, এইটা কিন্তু খুব প্রশ্ন আসে ছোট বন্ধুরা, বলছি মাটির ঘরে যারা আছি এই দুদিনের ঘরে। দুদিনের ঘর কেন বলা হয়েছে? হ্যাঁ, দুদিনের ঘর কি, এটাও প্রশ্ন আসে। এই পৃথিবী, হ্যাঁ, তো তার স্মরণে সবাইকে আজ ঘিরে এই পিঁপড়ে রয়েছে। তাই কবি কামনা করেছেন এই পিঁপড়েরা আলোয় গন্ধে ছুঁয়ে তাদের পৃথিবী যেন ভরে থাকে। চলো আমরা আর একবার সুন্দর করে রিডিং পড়ি, আমার সঙ্গে তোমরাও পড়ো। কবিতাটা সবসময় ভালো করে তৈরি করতে হয়, জানো তো? তৈরি করা মানে মুখস্থ করা, না দেখে লিখে রাখা। প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন তো আসতেই পারে, তাছাড়া শূন্যস্থান দিতে পারে। শূন্যস্থান দিয়ে দিয়ে মানে কবিতাটা এতটা স্তবক লেখো, এই ধরনের প্রশ্ন হয়তো এখন আর আসে না, কিন্তু ছোট ছোট প্রশ্ন তো অসংখ্য আসে। তার সঙ্গে আসে যে শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়ে যদি কবিতাটা মুখস্থ থাকে তবেই কিন্তু তুমি শূন্যস্থান করতে পারো। তাই চলো আমরা কবিতাটা আবার সুন্দর করে পড়ি। পিঁপড়ে, অমিয় চক্রবর্তী। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক। ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনি দুঃখ নিতে। কে জানি প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ায় ভরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তাঁর স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। তাহলে ছোট বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, মন দিয়ে পড়বে, বারবার আমার পড়াটা শুনবে, আর ছোট ছোট যে
বানানগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে আর লিখবে। যেটাই পড়িব সেটাই কিন্তু লিখবো, এটাই যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, ভালো করে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার সান্ধ্য পাঠশালার পড়া শেষ করলাম। সবাই ভালো থেকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধে থাকলে আমার ফোন নাম্বারে ফোন করেও জানতে পারো, 9874948168, এটা হলো আমার নাম্বার। তাহলে বন্ধুরা, আজকের জন্য আমি চললাম। সবাই ভালো থেকো, টাটা।